নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমেই আমি শ্রোতা বন্ধুদের একটা কথা বলি যে আমি চেষ্টা করি নামকরা লেখকদের সুন্দর সুন্দর গল্প নিয়ে শ্রোতাদের শোনাতে। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। এখন ইউটিউবে সকলেই এই মোবাইলের দৌলতে হয়তো অনেক রকমের কিছু করে, যেগুলো হয়তো আমাদের অনেক বেশি রুচি বিরুদ্ধ, অনেক কুরুচির জিনিস আমি দেখতে পাই। আমি কিন্তু চেষ্টা করি সমাজে একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার, লেখকদের যারা লিখেছেন কষ্ট করে সমাজকে কিছু দেওয়ার জন্য, প্লিজ একটু কষ্ট করে একটু শুনে আমার পাশে থাকুন। আমি চেষ্টা করছি যাতে সকলের ভালো লাগে। একটু আমার এই কথাগুলো যদি কারোর কোনো কিছু আঘাত করে থাকে, প্লিজ আমাকে মার্জনা করবেন। কিন্তু না বলে আর পারছি না, কারণ অনেক দিন থেকে আমি লক্ষ্য করছি যে আমি গল্প বলি কিন্তু আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না। তো সেই জন্য আমার একান্ত অনুরোধ, প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। আমি সুন্দর সুন্দর লেখকের গল্প নিয়ে আসছি। সকলে ভালো থাকুন। আজকের আমার গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম রহস্য কাহিনী নয়। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। বাথরুম থেকে একটা মগ চুরি গেছে। চুরি ছাড়া আর কি বলা যায়? একটা নতুন মগ তো ডানা মেলে উধাও হয়ে যেতে পারে না। এ চুরির কথা শুনলে লোকে হাসবে। বাড়ি থেকে আর কিছু খোয়া যায়নি। হ্যাঁ, সব মিলিয়ে দেখা হয়েছে আর সব কিছু ঠিকঠাক আছে। শুধু দুদিন আগে কিনে আনা নীল মগটা পাওয়া যাচ্ছে না। একটা বালতি আর মগ একসঙ্গে কেনা হয়েছে। বালতিটা আছে, মগটা নেই। কতই বা দাম! যৎসামান্য একটা মগের জন্য মাথা না ঘামালেও চলে। কিন্তু প্রতিদিনের জীবনযাত্রায় সবসময় একটা হিসেব মেলাবার ব্যাপার থাকে। কোনো কিছুতে তা সে যত সামান্যই হোক, হিসেব না মিললে মনটা বড় খচখচ করে। যেমন একদিন বাবার টেবিলের নিচে দেখা গেল একটা কমলা লেবুর আধখানা খোসা। এটা কোথা থেকে এলো? এই বাড়িতে তো বেশ কিছুদিনের মধ্যে কমলা লেবু খাওয়া হয়নি। বর্ষাকাল, এই সময় কমলা লেবু খাওয়ার রেওয়াজও নেই। কমলা লেবু সস্তা হয় শীতকালে, তবু ছেলেমেয়েরা কেউ শখ করে কিনে এনেছে। 3 ছেলে মেয়েই বলল তারা কেউ কিছু জানে না। ওদের কেউ যদি এনেই থাকে, কমলা লেবু তো কোনো নিষিদ্ধ বস্তু নয়, অস্বীকার করবেই বা কেন? তাহলে খোসাটা এলোই বা কোথা থেকে? মগটাই বা গেল কোথায়? পরিবারের সদস্যরা ছাড়া শুধু 2 জন মানুষ ওই বাথরুমে ঢোকে। কাজের মেয়ে শেফালি বাসন মাজা, কাপড় কাচার জন্য বাথরুমটা অনেকক্ষণ তার দখলে থাকে। বাড়িতে গয়নাগাটি কিছু হারালে প্রথম সন্দেহে গিয়ে পড়ে কাজের মেয়ে কিংবা কাজের লোকের ওপরে। এ বাড়িতে সেরকম কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ কানের দুল টুল মাঝে মাঝে তো হারাবেই বা হারিয়েওছে, আবার খুঁজেও পাওয়া গেছে। শেফালি 2 একবার খুঁজে দিয়েছে। শেফালি এমন কিছু হতদরিদ্রও নয়। তার বড় ছেলে এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। ওর স্বামীও জুট মিলে কাজ করে। সেটা অনেকদিন বন্ধ থাকার পর গত মাসে আবার খুলেছে। পুরনো মাইনে টাইনেও পেয়েছে অনেকটা। এই তো কদিন আগে এ বাড়ির ভুলোমনা ছেলে যিশুর জামা কাচতে গিয়ে পকেটে 65 টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছে নিজের থেকে। সে চুরি করবে সামান্য একটা 15 টাকার মগ? দ্বিতীয় যে বাইরের মানুষ রোজ এই বাথরুমে ঢোকে, সে একজন ম্যাথর। আজকাল আর ম্যাথর বলা হয় না, খবরের কাগজে লেখে ধাঙর, আর গৃহস্থরা বলে জমাদার। কি তার নাম? জমাদারের আবার নাম থাকে নাকি? সবাই তো জমাদার বলেই ডাকে। সে মগটা শোনালো, কিন্তু সে তো চুপি চুপি আসে না। তাকে দরজা খুলে দিতে হয়। শেফালি তাকে জল ঢেলে দেয়। স্নানের মগ তো তত ছোট জিনিস নয় যে টক করে জামার পকেটে পুরে নেবে। আহা, তাছাড়া জমাদাররা আবার গায়ে জামা পরল কবে? শীতকালেও তারা শুধু গেঞ্জিই পরে আসে। খাবার টেবিলে এই রহস্য নিয়ে আলোচনা হয়।
যে ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না সেটাকে অনেকে ভুতুড়ে ব্যাপার বলে ভাবতে ভালোবাসে, কিন্তু এবারের কেউ ওসব শিশু সাহিত্যে বিশ্বাস করে না। পরিবারের প্রধান রণদেব বারাসত কলেজে অর্থনীতির অধ্যাপক, মা সম্পূর্ণা রানী হর্ষমুখী উচ্চ বিদ্যালয়ে ইংরেজি পড়ান। 3টে সন্তানের মধ্যে বড় ছেলে যিশু যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শেষ পরীক্ষা দিয়েছে গত মাসে, আর ছোট ছেলে পথিকৃৎ মায়ের স্কুলেই পড়ে ক্লাস 9-এ। মাঝখানে মেয়ে নীলাঞ্জনা। বাবা মায়ের খানিকটা অনিচ্ছাতেই ভর্তি হয়েছিল গভর্নমেন্ট আর্ট কলেজে। বাচ্চা বয়স থেকেই তার আঁকার হাত বেশ ভালো, আবার তার অঙ্কের রেজাল্টও খুব ভালো হতো। তাই রণদেব চেয়েছিলেন মেয়েও ইঞ্জিনিয়ারিং পড়ুক, আঁকা টাকার চর্চা তো বাড়িতেও বসে হয়। কিন্তু নীলাঞ্জনা গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পেয়ে গেলে তিনি আর আপত্তি করেননি। সম্পূর্ণা খোঁত করছিলেন, এই নতুন বাড়ি বানানো হয়েছে হাওড়া অশোকনগরে, এখান থেকে নীলাঞ্জনাকে প্রতিদিন লোকাল ট্রেনে তারপর বাসে চেপে যেতে হবে ক্লাস করতে। সে কি এই ধকলটা সইতে পারবে? যিশু আর নীলাঞ্জনা প্রায় পিঠোপিঠি ভাই বোন। দুজনের স্বভাব একেবারে বিপরীত। যিশু দুর্দান্ত প্রাণবন্ত, জোরে কথা বলে, খেলাধুলোতেও চৌকস, অচেনা মানুষের সঙ্গে সহজে ভাব জমিয়ে নিতে পারে। আর নীলাঞ্জনা খুব মৃদুভাষী, লাজুক। ভিড়ের ট্রেনে কিংবা বাসে কেউ তাকে ধাক্কা দিলে কিংবা পা মারিয়ে দিলেও সে প্রতিবাদ করতে পারে না। কখনো সে তর্ক করে না কারোর সঙ্গে, মনে মনে যাই ভাবুক সে অন্যদের কথা মাথা নিচু করে মেনে নেয়। যে মেয়ে সাচ্চারেও রাগ করে না, আমাদের দেশে তাদেরই তো ভালো মেয়ে বলে। আত্মীয় স্বজনরা সবাই সব সময় বলে, আহা নীলাঞ্জনা কি ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। ছোট ছেলে পথিকৃৎ, ডাকনাম বাবলু, শান্ত স্বভাবের, গল্পের বইয়ের একেবারে পোকা, বাবা মায়েরও কথা শোনে। প্রথম যিশু আর নীলাঞ্জনা এক ট্রেনে যেত কলকাতায়। ভিড়ের মধ্যে বোনকে সামলাতো যিশু। শিয়ালদায় নেমে নীলাঞ্জনাকে বাসে তুলে দিয়ে সে অন্য বাস ধরত। কিন্তু প্রত্যেক দিন তো দুজনের একসঙ্গে ক্লাস থাকে না। যিশু ক্রিকেট ম্যাচ খেলার জন্য প্রায়ই দুর্গাপুর কিংবা আসানসোল যায়, সুতরাং 2-1 মাস পর থেকে নীলাঞ্জনাকে একাই যেতে হয় আর্ট কলেজে। যাওয়া আসার পথে কোনো দিন সে কোনো বিপদে পড়বে এ চিন্তাই থাকে সম্পূর্ণার। সন্ধ্যের আগেই মেয়ে যেন বাড়ি ফিরলে সে নিশ্চিন্ত। আগে থাকতেন ভাড়া বাড়িতে। এই বাড়িটা বানানো হয়েছে 2.5 বছর আগে। একতলায় 4খানা ঘর, দোতলাতেও একটা ছোট ঘর হয়েছে কয়েক মাস আগে। সেখানে যিশু পড়াশুনো করে। এদিকে একটা পুকুর, এখনো কিছুটা ফাঁকা জায়গা, যদিও প্রায় প্রতি মাসে একটা করে নতুন বাড়ি গজাচ্ছে, তা হলেও পল্লীটা বেশ নিরিবিলি আর প্রতিবেশীরাও ভদ্র। আর্ট কলেজে বেশি দিন পড়া হলো না নীলাঞ্জনার। মা যা আশঙ্কা করেছিলেন একদিন তাই ঘটল। মাঝে মাঝে সে মন খারাপ করে বাড়িতে ফেরে। তারপর সারা সন্ধেটা সে মুখ ভার করে থাকে, কিংবা অসময়ে বিছানায় শুয়ে পড়ে মুখ গোজে। কি হয়েছে? আসা যাওয়ার পথে কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিনা তা জানবার উপায় নেই। নীলাঞ্জনা তো মুখ ফুটে কিছু বলবেই না। মায়ের শত প্রশ্নেও সে শুধু বলছে, কই কিছু হয়নি তো। কিছু যে হয়েছে তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। মেয়ে কি কারো প্রেমে পড়েছে? এই বয়সে প্রেমের সঙ্গে মন খারাপের একটা নিবিড় সম্পর্ক থাকে। প্রেম ব্যাপারটাকে ভয় পান না সম্পূর্ণ। এই বয়সের মেয়ে তো 1-2বার প্রেমে পড়তেই পারে। তিনি নিজেও তো বিয়ের আগে অন্য একজনের সঙ্গে টানা 2 বছর প্রেম করেছে। সেই মানুষটাকে বিয়ে করা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত প্রচুর কান্নাকাটি করেছিলেন। এখন সেসব দিনের কথা মনে পড়লে মুখে মৃদু হাসি ফুটে ওঠে। বন্ধুর মতো মেয়ের পাশে বসে সম্পূর্ণা মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, ছেলেটা কে রে? তাকে একদিন বাড়িতে নিয়ে আয় না। নীলাঞ্জনা মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। সেই নীরব ভাষার অর্থ বোঝা খুব দুষ্কর। এ কথাও ঠিক, সম্পূর্ণা ভাবেন এই মেয়ের পক্ষে কি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক পাতানো সম্ভব?
ও তো কারোর সঙ্গেই কথা বলতে চায় না। সুশ্রী চেহারা, ওর দিকে কোনো কোনো ছেলে আকৃষ্ট হতেই পারে, কিন্তু মেয়ে যদি সাড়া না দেয় তাহলে প্রেমটা হবে কি করে? সুতরাং প্রেমই যে নীলাঞ্জনার মন খারাপের কারণ সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এক সন্ধেবেলা 3 জন ভদ্রলোক এক মহিলা ধরাধরি করে বাড়ি পৌঁছে দিয়ে গেল নীলাঞ্জনাকে। তার হাঁটার ক্ষমতা নেই। স্টেশনে ট্রেন থামলেই একদল লোক এমন হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে যেন 1 মিনিট দেরি হলে যেন পৃথিবীটা রসাতলে যাবে। আবার সব লোক নেমে যাওয়ার আগেই কিছু মানুষ ঠেলাঠেলি করে ওপরে উঠতে যায়। কেউ কারোকে জায়গা ছেড়ে দেওয়ার মতো সৌজন্যের তোয়াক্কাই করে না। প্রতিদিন এটা সহ্য করতে হয়। একদিন ফেরার সময় স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে বেশ জোরে আছাড় খেয়ে পড়ে গেল নীলাঞ্জনা মানুষের ধাক্কায়। হয়তো কেউ ইচ্ছা করে ধাক্কা দেয়নি। আবার মেয়েদের পিঠে হাত রাখার লালসাও তো হয় কারুর কারুর। এমনই আঘাত লাগলো নীলাঞ্জনা যে তার হাতের বই খাতা সব ছিটকে পড়ে গেল। সে আর উঠে দাঁড়াতে পারল না। সাধারণত কার কি আঘাত লাগলো না লাগলো তা নিয়ে অধিকাংশ মানুষই কিন্তু ভ্রুক্ষেপ করে না। সকলেরই বাড়ি ফেরার কিংবা ট্রেনে উঠে জায়গা দখল করার একটা তাড়া থাকে। আবার ব্যতিক্রমও তো থাকে। কয়েকজন সহৃদয় ব্যক্তি নীলাঞ্জনার অবস্থা দেখে তাকে টেনে তুললেন, কিন্তু নীলাঞ্জনা নিজের পায়ে দাঁড়াতেই পারছে না। ব্যথায় তার চোখে জল এসে যাচ্ছে, তবু সে মুখে কিছু বলছে না। এক মহিলা তাকে অস্পষ্টভাবে চিনতে পেরে জিজ্ঞাসা করল, তুমি পুকুর ধারে ওই ছাইরঙা বাড়িটাতে থাকো না? তোমার বাবা কলেজে পড়ান? নীলাঞ্জনা ঘাড় হেলিয়ে সম্মতি জানাল। তখন নিজেদের কাজ ফেলে সেই মহিলা আর কতিপয় ভদ্রলোক 2-3খানা রিক্সা নিয়ে নীলাঞ্জনাকে পৌঁছে দিয়ে গেলেন বাড়িতে। সত্যি খুব প্রশংসনীয় ব্যাপার। বাঁ পায়ে ফ্র্যাকচার হয়েছে নীলাঞ্জনা। এখন তার সেই পা মোড়া প্লাস্টার। দিন 15 হয়ে গেছে। বাড়ির মধ্যে একটু একটু হাঁটতেও পারে অবশ্য। 1.5-2 মাসের মধ্যে তার পা আবার ঠিক হয়ে যাবে। এই বয়সের ছেলে মেয়েদের হাড় ঠিকঠাক জুড়ে যায়। কিন্তু এর মধ্যে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এইভাবে ট্রেন জার্নি করে নীলাঞ্জনার আর আর্ট কলেজে যাওয়া চলবে না। সবাই সবকিছু পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর কি কোনো আর্ট কলেজে গিয়ে ছবি আঁকা শিখেছেন? নীলাঞ্জনা যদি চায় তাহলে বাড়িতেই একজন আর্ট টিচার ঠিক করে দেওয়া যেতে পারে। ইঞ্জিনিয়ারিং কলেজের এখন আর ভর্তি হওয়ার উপায় নেই। সে বরং স্থানীয় কলেজে বিজ্ঞান নিয়ে পড়ুক। ইচ্ছা করলে ইংরেজি কিংবা বাংলাও পড়তে পারে। 1 বছর নষ্ট হবে, সে কি আর করা যাবে। নীলাঞ্জনা জোরালো আপত্তি জানাতে পারেনি। শুধু মিনমিন করে 2-1 বার বলেছিল, আমি পারবো, এবার থেকে পারবো। বাবা মা কেউ তাতে কর্ণপাত করেনি। যিশুই বরং জোরের সঙ্গে বলেছিল, বারবার আছাড় না খেলে মানুষ দৌড়তে শেখে না। একবার আছাড় খেয়েছে বলে খুকি আর্ট কলেজে ছেড়ে দেবে? এ আবার কিরম কথা? না না, যাবে। বাবা মা যিশুর কথা উড়িয়ে দিয়েছেন। নীলাঞ্জনার ঘনিষ্ঠ কোনো বন্ধু নেই, কেউ এ বাড়িতে আসে না। কিন্তু যিশুর বন্ধুরা প্রায় আসে। তারা আড্ডা দেয় ছাদের ঘরে। সেই সব বন্ধুদের কেউ নীলাঞ্জনার সঙ্গে ভাব জমাতে চায় কিনা আড়াল থেকে সেদিকে নজর রাখেন মা। 2-1টা ছেলের সঙ্গে ভাব হোক না, ভালোই তো। প্রেম কিংবা বিয়ের প্রশ্ন না থাক, এমনই ছেলেদের সঙ্গে মেলামেশা করা মেয়েদের পক্ষে স্বাস্থ্যকর। বন্ধুদের মধ্যে ত্রিনীর নামে একজনের দাদা খবরের কাগজে গল্প টল্প লেখে আর ছবিও আঁকে। তার নিজেরও আগ্রহ আছে ছবি সম্পর্কে। ছবি দেখার জন্য সে বারদো এক গেছে নীলাঞ্জনাদের ঘরে। কিন্তু যে মেয়ে 1-2টোর বেশি কথাই বলে না, তার সঙ্গে তার ভাব জমবে কি করে? ট্রেনের ছেলেটা অত্যন্ত ভদ্র। সে কখনো নীলাঞ্জনার গা ঘেঁষে দাঁড়ায় না। সম্পূর্ণ একালের ছেলে মেয়েদের কিছুটা বুঝতে পারেন। এরা অনেকটা পূর্ব সংস্কার মুক্ত। ইচ্ছে করলে বিয়ের আগেও একসঙ্গে শুয়ে পড়তে পারে। আবার এরা একটা ছেলে ও মেয়ে দিনের পর দিন একসঙ্গে সময় কাটালেও পরস্পরের সম্মতি ছাড়া কেউ কারোকে ছোঁয় না। এখন দুপুরবেলা, আর সবাই চলে যায়। নীলাঞ্জনাকে হয় একলা থাকতে, ছবি আঁকার অঢেল সময়।
কিন্তু রং তুলিতে হাত দেওয়ার ইচ্ছাটা চলে গেছে তার। সে জানলা দিয়ে চেয়ে থাকে বাইরের দিকে। পুকুরের জলে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্যটা তার খুব প্রিয়। মগ উদাও রহস্যের মীমাংসা হতে না হতে অদৃশ্য একটা ঘড়ি। এটা বেশ গুরুতর ব্যাপার। টেবিল ক্লক, কিন্তু মোটেই সাধারণ নয়। আজকালকার ঘড়িতে টনটন শব্দ হয় না, কিন্তু এটাতে হয়। আর ঠিক 1 ঘন্টা পর পর টুংটাং করে একটা বাজনা বেজে ওঠে। বাবাকে তার এক ছাত্র সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছে এই ঘড়ি। নীলাঞ্জনার পা ভাঙার পর বাবা বলেছিলেন, এটা তোর পড়ার টেবিলে রাখবি, এটা তোর। ঘড়িটা বেশ দামি তো হবেই, এটা নিশ্চিত চুরির ব্যাপার। এবারে শেফালির কথা প্রথমেই মনে হবে, কিন্তু শেফালিকে কারোরই সন্দেহ করার ইচ্ছে হয় না। অনেকদিন ধরে একজন মানুষকে দেখলে বোঝা যাবে না তার স্বভাব? বাসন মাজার কাজ করলেও তার আত্মমর্যাদা বোধ আছে। যিশু দারুণ হইচই শুরু করে দিল। বাড়িতে চোরের উপদ্রব শুরু হলো। চোর আসছে কোথা থেকে? ঘড়ি চুরি করেছে, এরপর আরো কোনো দামি জিনিস চুরি করতে পারে। এবার থানায় খবর দিতে হবে। ছেলেকে ঘরের মধ্যে ডেকে নিয়ে সম্পূর্ণা বললেন, চুপ কর, এসব কথা এত চেঁচিয়ে বলতে নেই। পুলিশ এসে প্রথমেই তো শেফালিকে ধরবে। পুলিশের যা স্বভাব, থানায় নিয়ে গিয়ে ওকে নিশ্চয়ই কোনো মারধর করবে। কিন্তু ও যদি সত্যিই দোষী না হয়, বরং 2-4 দিন সব দিক লক্ষ্য রেখে দেখা যাক। ছাদের দরজা তুই রাত্রিবেলা বন্ধ রাখিস তো? নীলাঞ্জনা তো মুখ ফুটে কিছু বলবে না, কাঁদবেও না, কিন্তু অমন শখের ঘড়িটা চলে যাওয়ায় সে যে খুব কষ্ট পেয়েছে সেটা তার মুখ দেখলে কিন্তু বোঝা যায়। সে নিজের আঁচল দিয়ে ঘড়িটা রোজ যত্ন করে মুছত। শেফালিকে কেউ সরাসরি দোষ না দিলেও শেফালি ঠিক বুঝতে পারে ঘড়িটার ব্যাপারে তাকে কিছুটা সন্দেহ করা হচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না কি করে চোর ঢুকবে এ বাড়িতে। মাঝে মাঝে এদের কিছু আত্মীয় স্বজন আসে, তাদের মধ্যে কি কেউ সরিয়েছে ঘড়িটা? ভদ্রলোকেদের মধ্যে কারো কারো এরকম হাত টান থাকে, কিন্তু মগটাই বা গেল কোথায়? দাম যাই হোক, একটা মগ তো বাথরুমের থেকে ডানা মেলে উড়ে যেতে পারে না। শেষ পর্যন্ত শেফালির নিজস্ব তদন্তেই কাজ হলো। পুকুর পাড়ে একটা ঝোপের মধ্যে সে পেয়ে গেল ঘড়িটা। এখানকার একটা সরু রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করে, এর মধ্যে কারোর চোখে পড়েনি সেটা। আশ্চর্যের, ঘড়িটা পেয়ে আনন্দে চিৎকার করতে করতে বাড়ির মধ্যে চলে এলো শেফালি। কিন্তু ঘড়িটা ফিরে পাওয়ার রহস্য মিটল না, বরং আরো ঘনীভূত হলো। ঘড়িটা সম্পূর্ণ ভাঙা এবং অকেজো। কেউ যেন আছড়ে আছড়ে সেটাকে ভেঙেছে। কেউ চুরি করলে এমন সুন্দর মূল্যবান বস্তুটাকে ভাঙবে কেন? যে কোনো চোরই এর মূল্যটা বুঝবে। তবে কি বাঁদরের মতো কোনো প্রাণীর কীর্তি? এই অঞ্চলে বাঁদর কোথায়? কেউ কোনোদিন দেখেও নি। কোনো একটা বাঁদর কিংবা হনুমান হঠাৎ অন্য কোথাও থেকে ছিটকে চলে এসেছে। এ পাড়ায় 2-4 জনের বাড়িতে কলা গাছ আছে। এই নতুন বাড়িতেও পেয়ারা বা সবেদা গাছ লাগানো হয়েছিল। সবেদা গাছে ফলও এসেছে। সেসব গাছে কোনোদিন বাঁদর হনুমানের উৎপাত তো হলো না। তাদের কেউ এসে একটা ঘড়ি নিয়ে ভাঙল? অবিশ্বাস্য। পরবর্তী ঘটনাটা সোজাসুজি অঙ্গুলি নির্দেশ করে অলৌকিকত্বের দিকে। এতে চুরিরও প্রশ্ন নেই। যখন কোনো ঘটনার কোনো রকমে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তখন তার দায় চাপানো হয় বেচারা ওই ভূতেদের ঘাড়ে। একালে অনেক সভ্য শিক্ষিত মানুষই ভূতে বিশ্বাস করে না, তবে যারা ঘোর ও অবিশ্বাসী তাদেরও কখনো কখনো গা ছমছম করে। বহুকালের সংস্কার যা জিনের মধ্যে দিয়েও প্রবাহিত হয়। যিশুর ছাদের ঘরের একদিকের দেওয়ালের জোড়া একটা ম্যাপ টাঙানো। সামনের মাসে পুজোর ছুটিতে আর 3 জন বন্ধুর সঙ্গে তার সান্দাকফুতে ট্রেকিং করতে যাওয়ার কথা। অনেক দিন ধরে পরিকল্পনা হচ্ছে। ওই বন্ধুদের সঙ্গে দেখা হলে এখন শুধু সেই আলোচনা। জিওলজিক্যাল সার্ভে অফিস থেকে এই অঞ্চলটার একটা ম্যাপ জোগাড় করেছে যিশু। ম্যাপটা ব্লো আপ করে টাঙিয়ে রেখেছে দেওয়ালে। সব পাহাড়ি রাস্তা আর তাঁবু ফেলার জায়গাগুলো লাল পেন্সিলের দাগ দেওয়া।
একদিন সকালে দেখা গেল সেই ম্যাপটা প্রায় ছিন্ন ভিন্ন, হাওয়ায় কিংবা ঝড়ের ঝাপটায় ছেঁড়া নয়, ছুরির মতো কোনো ধারালো অস্ত্র দিয়ে সেটা ফালা ফালা করা হয়েছে। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আগের দিন দুপুরবেলা তো বাড়ি থেকে বেরোবার আগে যিশু ম্যাপটা কিন্তু অক্ষত দেখেছে। রাত্রিরে ঘর বন্ধ থাকে, ছাদের দরজাতেও এখন প্রতিদিন মনে করে তালা লাগানো হয়। সকালে যিশু নিজে সেই তালা খুলেছে। দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ আছে। তাহলে ম্যাপটার এই অবস্থা হলো কি করে? যিশুর চেঁচামেচি শুনে বাড়ির সবাই উঠে এলো ওপরে। ঘটনাটা দেখে কারুর মুখে কোনো কথা নেই। এটা এমনই ব্যাপার যে কেউ কোনো মন্তব্য কিংবা নিজস্ব থিওরি দিতে পারছে না। সকলেরই মনে মনে একটা প্রশ্ন, তবে কি কোনো অশরীরী কঙ্কাল খটখটিয়ে যেসব ভূত প্রেতনি ঘুরে বেড়ায়, তাদের গল্প একেবারেই বাচ্চাদের ভয় দেখাবার জন্য। হিন্দুদের মৃতদেহ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, সেই ছাই থেকে আবার শরীর ধারণ করে, যে একেবারেই অসম্ভব। তা বিজ্ঞানের সাধারণ ছাত্রও জানে। তবে একটা ব্যাপারে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরও খটকা আছে, আত্মার অস্তিত্ব সম্পর্কে। মৃত্যুর পরেও মানুষের আত্মা ভেসে বেড়ায়। অতিরিক্ত আত্মা জীবিতদের মধ্যে ফিরে আসতে চায়। প্রমাণিত সত্য নয় বলে বিজ্ঞান এখনো আত্মার অস্তিত্ব মানে না, কিন্তু অনেকেরই বিশ্বাস তা মানে। বিশ্বাসীদের মতে অতৃপ্ত আত্মাকেই সাধারণ মানুষ মনে করে ভূত। ছুটির দিন বলে একটু বেলার দিকে বেড়াতে এলেন তুতুল মাসি, তার 2 ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে। আগের থেকে এদিকে আসা ঠিক ছিল। তুতুল মাসির স্বামী নীরজ হালদার নির্বিবোধী, শান্ত প্রকৃতির মানুষ, সব সময় স্ত্রীর বাধ্য। সেই বাধ্যতার পুরস্কার হিসেবে প্রায় তিনি স্ত্রীর কাছ থেকে ক্যাবলা, হ্যাবলা, বুদ্ধি কম এসব বিশেষণও পান। ছেলে মেয়ে দুটোও ভয় পায় মাকে। তুতুল মাসি তো এসব ঘটনা শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি রায় দিলেন জোর গলায়, ফেংসুই না মেনে বাড়ি বানানো হয়েছে, তাই এসব ঘটনা ঘটছে। তোমাকে তখনই বলেছিলাম শেষদি, উত্তর দিকে সদর দরজা করো না, তুমি শুনলে না। পূব কিংবা দক্ষিণ দিকে অনেক জায়গা ছিল, জানলাগুলো যেন কেমন ধারা। যিশু কৌতুক করে বলল, ফেংসুই না মানলে বুঝি বাড়ি থেকে জিনিসপত্র উধাও হয়ে যায়? গভীর বিশ্বাসী চোখে তুতুল মাসি বললেন, 6 মাস আগে দিদি স্কুলের আগেকার হেডমিস্ট্রেস জয়ন্তীদি মারা গেলেন না? কি হিংসেই করতেন দিদিকে, কতবার ল্যাং মারার চেষ্টা করেছেন। ওসব হিংসুটে মানুষদের মরে গেলেও কিন্তু মুক্তি হয় না। আমার দৃঢ় বিশ্বাস তারই আত্মা এসব উপদ্রব করছে। ফেংসুই মেনে বাড়ি বানালে সে বাড়িতে কোনো দুষ্ট আত্মা নাক গলাতে পারবে না। যিশুগুলো দুষ্ট আত্মার বুঝি চান করবার জন্য মগ লাগে? তুতুল মাসি বলে, তুই চুপ কর, ইয়ার্কি হচ্ছে আমার সঙ্গে। যিশু বলল, না ইয়ার্কি না, আমি সিরিয়াসলি বলছি। আত্মা তো অশরীরী, তাই না? কোনো অশরীরী আবার এসব চুরি করে নাকি? যাই হোক, তুতুল মাসিও নাচরবান্দা। তুতুল মাসি বললেন, তোদের বিজ্ঞান অনেক কিছুই পারে না। ওটুকু যে ছোট্ট একটা প্রাণী মশা, বিজ্ঞান তাদের এই পৃথিবীর থেকে শেষ করে দিতে পেরেছে। যিশু বলল, তুমি ভূতের সঙ্গে মশার তুলনা দিলে, ভূতরা রেগে যাবে না? যিশুর গায়ে একটা চাপড় মেরে মাসি বলল, তুই থাম তো। তারপর নীলাঞ্জনার দিকে তাকিয়ে বললেন, দেখ তো এই মেয়েটাকে, কি শান্ত, কখনো তর্ক করে না মুখে মুখে। কেমন আছিস রে খুকি, পায়ের ব্যথাটা কমেছে? মাথায় হেলিয়ে নীলাঞ্জনা বলল, হ্যাঁ। কিছুক্ষণের জন্য ভূতের প্রসঙ্গে এড়িয়ে তুতুল মাসি নীলাঞ্জনার প্রশংসায় মেতে উঠলেন। সত্যি তিনি খুব ভালোবাসেন নীলাঞ্জনাকে। তার গুণের বর্ণনা করতে করতে উচ্ছ্বসিত হয়ে যান। অরুণ বর্ণ হয়ে যায় নীলাঞ্জনার মুখ। তুতুল মাসি নীলাঞ্জনার পিঠে হাত বুলোতে বুলোতে বললেন, জানো দিদি, একজন মানুষকে দেখলে বোঝা যায় তারা ভগবানের খুব প্রিয়। ভগবান সব সময় নজর রাখেন তাদের ওপর। আমাদের খুকি সেই রকম একজন।
যে কোনো বিপদ থেকে ভগবান সব সময় ওকে রক্ষা করবেন। যিশু এবার ফস করে বলে উঠল, তাহলে খুকির পাটা ভাঙল কি করে? ভগবান কি তখন অন্যমনস্ক ছিলেন, না খেতে বসেছিলেন? ছোট ভাইটিও কিন্তু এবার হেসে উঠল এই কথাটা শুনে। তুতুল মাসি বললে, ভগবানকে নিয়ে ঠাট্টাই আর কি করতে নেই। বাবলু, ওরকম ভাবে হাসবে না কখনো। ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন। খুকির পা ভেঙেছে, তার মানে ওর একটা কোনো বড় ফাঁড়া কেটে গেল। ও তো আছাড় খেয়েছে প্ল্যাটফর্মে। যদি ভিড়ের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যেত তাহলে কি হতো? বাবা ভাবলেও ভয় করে। কলকাতায় কলেজে আর ওকে পড়তে যেতে হবে না। তারপরে নিজের দিদির দিকে তাকিয়ে বললেন, সদর দরজাটায় দেয়াল তুলে বন্ধ করে দাও, দক্ষিণের দিকে গেট বসাও, নাহলে একটু ঘুরে এসে বাড়িতে ঢোকা হবে। আর একটা যজ্ঞ করতে হবে। জাস্টিস অনিন্দ্য চৌধুরীর বাড়িতেই তো এরকম একটা যজ্ঞ হলো। সে বাড়ির কোনো জানলায় ছিটকিনি লাগতো না। সম্পূর্ণা খুব অবাক হয়ে বললেন, জানলায় ছিটকিনি লাগতো না বলে যজ্ঞ? তুতুল মাসি বললেন, হ্যাঁ গো, কতবার মিস্ত্রি ডেকে ঠিক করা হয়েছে, তবু ঠিক হয় না। যখন তখন জানলা খুলে যায়। অনিন্দ্য চৌধুরীর স্ত্রী তো মাতৃসেবা সংঘের প্রেসিডেন্ট, তাই আমাদেরও নেমন্তন্ন করেছিল। জানো দিদি, ওদের ছেলে টঙ্কার অনেক দিন বিলেতে ছিল, সে হঠাৎ ফিরে এসেছে। ও দেশ তার আর ভালো লাগে না, এখন এখানেই বিজনেস করবে। কি ভালো ছেলে, যেমন চেহারা সুন্দর তেমনি ভালো স্বভাব, স্মার্টও। আমাদের খুকির সঙ্গে না চমৎকার মানাবে। আমাদের খুব ইচ্ছা তুমি যদি মত দাও তো আমি ওদের সঙ্গে কথা বলতে পারি। ওরকম নাম করা ফ্যামিলি, কিন্তু টাকা পয়সার কোনো গুমর নেই। খুকিকে একবার দেখলেই ওদের পছন্দ হয়ে যাবে। এবার আর এ ঘরে থাকা যায় না। মুখ নিচু করে বেরিয়ে গেল নীলাঞ্জনা। যিশু সিগারেট টানার জন্য চলে গেল ছাদের ঘরে। নিজের ঘরে এসে নীলাঞ্জনা জানলার শিক ধরে দাঁড়িয়ে রইল পুকুরের দিকে চেয়ে। রাগে তার শরীরটা জ্বলছে। খুব রাগ হলে চোখে জল এসে যায়। যখনই কেউ তার একটানা প্রশংসা করে তখনই তার খুব অসহ্য বোধ হয়। এসব প্রশংসার ভাষা কি? সে খুব শান্ত, সে লাজুক, সে মুখে মুখে তর্ক করে না। এর প্রত্যেকটাই তো তার অযোগ্যতা। সে সত্যি কথা বলতে পারে না, সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সে জোর দিয়ে কিছু চাইতে পারে না। প্ল্যাটফর্মে আছাড় খেয়ে তার পা মটকে গেছে। এরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তো অনেকেরই হয়। তা বলে তার আর্ট কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে? সে এতই দুর্বল যে জোরালো প্রতিবাদও করতে পারেনি। প্রতিবাদ করেনি বলেই সে ভালো। সে বাবা মায়ের অন্যায় মেনে নিয়েছে। তুতুল মাসির বর ভদ্র, শান্ত ধরনের মানুষ, কিন্তু পুরুষ মানুষ বলে এগুলো তার অযোগ্যতা, ক্যাবলা, হাঁদারা। আর মেয়েদের আবার এগুলো গুণ। যিশু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে এক একদিন কত দেরি করে ফেরে। কালই তো ফিরেছে রাত 10:30টায়। একটু নেশাও করেছিল, তাকে বাবা মা কিছুই বলে না। আর নীলাঞ্জনার কোনোদিন সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার উপায় নেই। সে যে ভালো মেয়ে, সে বাবা মাকে দুশ্চিন্তায় ফেলে না। কিসের দুশ্চিন্তা? যাতে সে অবাধ্য বা মন্দ হয়ে না যায়। নীলাঞ্জনা যে আসলে কি ভাবে তা কেউ জানে না। সে এরকম ভালো হয়ে থাকতে চায় না। ভালো হওয়া মানে দুর্বলতা। সে আসলে দুর্বল। সে চিৎকার করে বলতে চায়, না না, আমি ভালো হতে চাই না, চাই না। মুখে বলে না, কিন্তু ভেতরে ভেতরে সে ফুঁসতে থাকে, যেন তার শরীরে প্রবাহিত সব রক্তস্রোতের সঙ্গে ছড়িয়ে পড়ে রাগ। তখন কিছু একটা নষ্ট করতে কিংবা ভাঙতে ইচ্ছা করে। সেই রাগেই সে ভেঙেছিল তার প্রিয় টেবিল ঘড়িটা। সেই ঘড়ি সব সময় টিকটিক করে সব সময় জানায়। 1 ঘন্টা পর পর একটা সুর বেজে ওঠে। সেই সুর জানিয়ে দেয় জীবন থেকে একটা ঘন্টা খরচ হয়ে গেল। নীলাঞ্জনার জীবনে তো সময়ের কোনো মূল্যই নেই। সে চিরবন্দিনী ভদ্রতার কাছে, ভালো মানুষের কাছে। সেটা মনে হতেই সে ঘড়িটা ঠুকে ঠুকে ভেঙেছিল। সেটার সব কবজা নষ্ট হয়ে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দিয়েছিল এই পুকুরের ধারে। বাথরুমের নতুন মগটাও
ঠিক সে ওইভাবেই ফেলে দিয়েছিল পুকুরের জলে। সেটা জল ভরা ছিল, তাই সঙ্গে সঙ্গে ডুবে গেছে। যিশুর ঘরের ম্যাপটাও ফালা ফালা করাও তো তারই কীর্তি। কেন তার ভাই দেওয়ালে পাহাড়ের অত বড় একটা ম্যাপ টাঙিয়ে রাখবে? বন্ধুদের নিয়ে সে যাবে ট্রেকিংয়ে। এ মাথার ওপর বরফ রঙের শরৎকালের আকাশ, মাঝে মাঝে নীল হ্রদ, কোমরে দড়ি বেঁধে পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে উঠছে 4টে ছেলে। নীলাঞ্জনা কল্পনায় স্পষ্ট দেখতে পাচ্ছিল সন্ধ্যাবেলা ওর তাঁবুতে বসে আড্ডা মারতে মারতে ব্র্যান্ডির বোতলে চুমুক দেবে। হঠাৎ শোনা যাবে বাতাসের শোঁ শোঁ আওয়াজ, কাছেই একটা ঝর্ণা। নীলাঞ্জনা কোনোদিন যেতে পারবে ওখানে? সাড়া দিতে পারবে সুদূরের হাতছানিতে? আজকাল কিছু কিছু মেয়েও এভাবে যায়, নিজের দল বেঁধে কিংবা পুরুষদের সঙ্গে। একটা মেয়ে তো এভারেস্টের চূড়োতেও উঠেছিল। নীলাঞ্জনা পারবে না? তার সে সাহস নেই। বাবা মাকে এমন প্রস্তাব দিলে তারা আঁতকে উঠবেন। সে জোর করতে পারবে না। তার নিজের এই অক্ষমতা, তার ব্যর্থতার জন্য, অন্য কারোর ওপর নয়, তার নিজের ওপরেই খুব রাগ হয়। সেই রাগে সে ফুঁসতে থাকে। যিশুর ঘরে সে গিয়েছিল একটা জেমস ক্লিপের খোঁজে। দেওয়ালে পাহাড় উপত্যকার মানচিত্র। হঠাৎ তার অসহ্য বোধ হলো, কেন ওই পাহাড়ে তার যাওয়া হবে না? তাহলে পাহাড়টাই মুছে যাবে। যিশুর দাড়ি কামানোর ব্লেড দিয়ে সে ম্যাপটাকে ফালা ফালা করেছে। আজও তুতুল মাসির কথা শুনে তার ঠিক একটা সেই রকম রাগ হচ্ছে। ভালো মেয়ে নিকুচি করেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে তার একবার ইচ্ছে হলো জানলার গ্রিলের খানিকটা ভেঙে ফেলতে। তারপর সে পাখি হয়ে উড়ে যাবে। কিন্তু শিক ভাঙার ক্ষমতা তার নেই। তাহলে কি গলায় দড়ির ফাঁস বেঁধে সে এই ভালো মানুষের থেকে মুক্তি নেবে? কিন্তু মরতে তো তার ইচ্ছা করে না। সে ছবি আঁকার একগুচ্ছ তুলি নিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। একটা হলুদ রঙের টিউব থেকে খানিকটা রং সে মাখল সারা মুখে। এখন তাকে দেখাচ্ছে অন্য রকম। তার চোখ দুটো জল জল করছে। ফিসফিস করে সে বলতে লাগলো, মরবো কেন? মরবো না। আমি আর ভালো মেয়ে হয়ে থাকবো না। এবার থেকে আমি ইচ্ছে মতন যা খুশি করব, যা খুশি যা খুশি। তবে বাবার টেবিলের তলায় কমলা লেবুর খোসাটা সে ফেলেনি। কে ফেলেছে কিংবা কোথা থেকে সেটা এলো তা নীলাঞ্জনা জানে না। সেটা রহস্যই হয়ে গেল। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই সুন্দর গল্পটা পড়ে এটাই মনে হলো যে সমাজে এখনো আমাদের মেয়েরা বোধহয় সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। পুরুষদের স্বাধীনতা, পুরুষদের প্রাধান্য সব কিছুতেই এখনো অনেক অনেক বেশি। তাই কোনো কোনো সময় তাদের ভেতরেও, মেয়েদের ভেতরেও একটা বিদ্রোহ জাগে। এই গল্পটা পড়ে সেটাই মনে হলো যে তার এই ভালো মানুষই লোকের কাছ থেকে শুনতে শুনতে তার আর ভালো লাগতো না। সে মনে হতো যেন তাকে সব কিছুতেই দাবিয়ে রাখা হচ্ছে। এই সুন্দর গল্পটা পড়ে শ্রোতাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে প্রিয়জনকে শেয়ার করে দাও, যাতে আমার চ্যানেলের সব গল্পগুলো তাদের কাছে পৌঁছতে থাকে। আর অবশ্যই যারা নতুন এখনো আমায় সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।